নিউজটা নিজের হাতে লিখতে গিয়ে ভারী অস্বস্তি বোধ করল অমল। অথচ লিখতেই হলো। গতকাল শুভঙ্কর মিত্র খুন হয়েছে। খুন হয়েছে নিজের ঘরের মধ্যেই। হাতুড়ি জাতীয় কিছু একটা দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। আর সন্দেহ করে পুলিশ অ্যারেস্ট করেছে দীপায়নকে। কলেজে পড়বার সময় শুভঙ্কর মোটামুটি ঘনিষ্ঠ বন্ধু ছিল অমলের। শুধু অমলের নয়, আরও অনেকের সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল শুভঙ্করের। দীপায়নের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল। কলেজে অসম্ভব সহজ অথচ দুরন্ত ছিল দীপায়ন। দীপায়ন যে কখনো খুন করতে পারে একথা এখনো ভাবতেই পারছে না অমল। শুভঙ্কর তার ব্যক্তিগত কিছু কিছু ব্যাপারে অসম্ভব সতর্ক ছিল। শক্ত একটা দেয়াল তুলে রাখত তার সেই ব্যক্তিগত ব্যাপারগুলোয়। কলেজের কাছাকাছি একটা মেসে থাকতো মানে ঘুমোতো। রাত 12টার আগে সেখানে যেত না। সকাল 9টার মধ্যেই আবার বেরিয়ে পড়তো সেখান থেকে। অথচ মেসের সবার সঙ্গে শুভঙ্করের রীতিমতো গাঢ় ঘনিষ্ঠতা ছিল। দু একদিন গিয়ে ব্যাপারটা অনুভবও করেছে অমল। না হলে প্রত্যেক দিন রাত 12টায় মেসে ঢোকা সম্ভব হতো না শুভঙ্করের। দীর্ঘ স্বাস্থ্যবান এবং উজ্জ্বল চেহারা ছিল শুভঙ্করের। চোখে থাকতো মোটা ফ্রেমের চশমা। পাজামা পাঞ্জাবিটাই বেশি পরত শুভঙ্কর। মানাতেও খুব ভালো। কোনো ছুটিতেই বাড়ি যাওয়ার নাম করতো না শুভঙ্কর। বাড়ি যাবি না? হঠাৎ করে হয়তো জিজ্ঞেস করত কেউ। শুভঙ্কর বলতো, বাড়ি মানেই নিশ্চিন্ত একটা আশ্রয় তো। মেসি আমার সেই নিশ্চিন্ত আশ্রয়। খেপেছিস? মেস মানেই 7 ভূতের আড্ডাখানা। সেটা নিশ্চিন্ত আশ্রয় হতে পারে না কারোর। পৃথিবীতে সবাই ভূত, অবলীলায় বলেই প্রসঙ্গ পাল্টে ফেলত শুভঙ্কর। এমনি করেই বাড়ি, মা, বাবা ইত্যাদি ব্যাপারগুলো একটা রহস্যের আবরণে ঢেকে রাখত। সেটা ওর সুখ না দুঃখ অমলদের বোঝা দুঃসাধ্য ছিল। তবে 3rd ইয়ার থেকে শুভঙ্করের বান্ধবীদের সংখ্যা হঠাৎ বেড়ে গিয়েছিল। তখন শুভঙ্করের সময় ফুরোতো বান্ধবীদের পেছনেই। তবে সেসব ব্যাপারে ও যেন অধৈর্য, অসহিষ্ণু ছিল খুব। বানিয়ে বানিয়ে গল্প অথবা উদাসভাবে কোনো বান্ধবীর সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছায়াচ্ছন্ন প্রাঙ্গণে অথবা ময়দানের সন্ধ্যার নির্জনতায় সময় কাটাবার ব্যাপারে শুভঙ্করের কোনো আগ্রহ ছিল না। মেয়েরা বোধহয় ওর অসহিষ্ণু এবং অধৈর্য ভাবটাকেই পছন্দ করত বেশি। অন্তত অমলদের মনে হতো সে কথা। শুভঙ্কর অমলদের সঙ্গেই বিয়ে পাশ করেছিল। তারপরেই ছেড়ে দিয়েছিল সেই মেস। কিছু একটা কাজ জোগাড় করে ছোটোখাটো একটা বাড়ি ভাড়া করে ফেলেছিল স্কুল রোডে। একদিন বাসে দেখা হতে জোর করেই বাস থেকে নামিয়ে শুভঙ্কর অমলকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। অমল তখন ইউনিভার্সিটিতে জার্নালিজম পড়ছে। বেশ বাড়ি পেয়েছিস। বাড়িতে ঢুকেই বলেছিল অমল, সব লাখ। না হলে যে চাকরিটা পেয়েছি তার জন্য বড় বড় লোকের রেকমেন্ডেশনও দরকার হয়। আমি ব্ল্যান্ডলি গিয়ে দাঁড়িয়েছিলাম। বিয়ে টিয়ে করে ফেল এবার। এত বান্ধবী তোর? বান্ধবী টান্ধবী আর বেশি নেই। তখন ওটা পড়াশোনায় মন বসবার জন্য দরকার হতো। এখন একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। আশ্চর্য মেয়ে, অনেক নাম করা লোকে যাওয়া আসা তার কাছে। তার মানে? অবাক হয়ে বলেছিল অমল, মেয়েটার মধ্যে দুর্লভ কিছু গুণ আছে বুঝলি। অসম্ভব ভালো গাইতে পারে, দেখতেও অসম্ভব সুন্দরী, অজস্র পয়সা রোজগার করে, কিন্তু আমার সঙ্গে ওর সম্পর্ক একেবারে অন্যরকম। অমলের কথার উত্তর না দিয়ে বলল শুভঙ্কর, ওদের বিশ্বাস করা ঠিক নয়। বিশ্বাস কথাটারই কোনো মানে নেই রে, একেবারে ফাঁকা শব্দ। একটু থেমে বলল, সুপ্রিয়া এ বাড়িতে মাঝে মাঝে আসে। নির্দ্বিধায় আমরা ড্রিঙ্ক করি বসে বসে। তুই ড্রিঙ্ক করছিস আজকাল? আজকাল কি রে, অনেক দিন থেকে ড্রিঙ্ক করছি। যদি তোর কখনো ইচ্ছে হয় চলে আসবি, সব জিনিসই থাকে এখানে। অমল কিছু বলেনি। শুভঙ্কর সেদিন কফি টফি খাইয়ে ছেড়েছিল অমলকে। আশ্চর্য ছেলে শুভঙ্কর। কি আশ্চর্যভাবে শুভঙ্কর নিজেকে নিয়ে খেলা করে চলেছে। শুভঙ্কর নিজেও জানে না তার জন্য জয় না পরাজয় অপেক্ষা করছে। অবশ্য তার জন্য শুভঙ্কর ভাবে না,
বাড়িতে ফিরতে ফিরতে মনে হয়েছিল অমলের। এরপর দীর্ঘকাল আর দেখা হয়নি। এর মধ্যে অমল জার্নালিজম পাশ করে নাম করা একটা কাগজে ঢুকেছে। রহস্য রোমাঞ্চের উত্তেজনার মাঝেই দ্রুত সময় ফুরোয় অমলের। হঠাৎ একদিন একটা টেলিফোন পেয়ে মনে পড়েছিল শুভঙ্করকে। বিয়ে করেছে শুভঙ্কর, সেই বাড়িতেই পার্টি দিচ্ছে একটা। অমলকে যেতেই হবে। না, সুপ্রিয়াকে বিয়ে করেনি শুভঙ্কর, বান্ধবীকে স্ত্রী হিসাবে পেতেও চায় না। কথাটা টেলিফোনেই বলেছিল শুভঙ্কর। পার্টিতে অমল গিয়েছিল। কলেজের বন্ধুরা প্রায় সবাই গিয়েছিল পার্টিতে। অনেক রাত পর্যন্ত হই হই হয়েছিল সেদিন। তারপরেই প্রত্যেকেই প্রত্যেকের ঠিকানা টুকি নিয়েছিল। কথা হয়েছিল সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখবে। এখনও সেসব ঠিকানা লেখা আছে অমলের পুরনো ডায়েরিতে। দীপায়নের ঠিকানাটাও সেই ডায়েরিতেই পাওয়া যাবে নিশ্চয়ই। অমল কখনো তার পুরনো ডায়েরি নষ্ট করে না। বিয়ের পর শুভঙ্করের সঙ্গে 2-3 বার দেখা হয়েছিল। মাতালের ছাপ পড়েছিল ওর চোখে মুখে। উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিল খানিকটা। স্ত্রীর কথা জিজ্ঞেস করায় বলেছিল, বিয়ে মানে একটা ক্লান্তিকর ব্যাপার, দিব্যি ছিলাম। তুই ক্লান্ত হতে পারিস এ কথা ভাবিনি। আমি নিজেই ভাবিনি। তোর সেই বান্ধবী সুপ্রিয়ার কি খবর? ওর জন্যই তো বেঁচে আছি। ব্যাপারটা নিয়ে আর ভাবিনি অমল। শুধু সেই মুহূর্তে শুভঙ্করের জন্য করুণা হয়েছিল। ওর সঙ্গে কলেজের পর আর দেখা না হলেই বুঝি ভালো হতো। দিব্যি গল্প হয়ে থাকতো শুভঙ্কর। আজ এই মুহূর্তে শুভঙ্করের খুনের সংবাদ লিখতে লিখতে সে কথাই ভাবল অমল। কিন্তু দীপায়ন কেন খুন করবে শুভঙ্করকে? নিশ্চয়ই কোথাও কোনো গোলমাল আছে। সেদিন দীপায়নকে দেখেও অমলের মনে হয়নি দীপায়ন একটু অন্যরকম হয়েছে। ঠিক সেই কলেজের দীপায়নই ছিল সে, তেমনি সহজ এবং দুরন্ত দীপায়ন। না, ব্যাপারটা নিয়ে তার মাথা ঘামাতেই হবে। রিপোর্টটা আরেকবার পড়ে কম্পোজিং সেকশনে পাঠিয়ে দিয়ে উঠে পড়ল অমল। এক্ষুনি একবার দীপায়নের খোঁজ নিতে হবে। দীপায়নের মুখ থেকে ঘটনার অনেকখানি ঠিকমতো শোনা যাবে। তারপর ভেবে চিনতে একটা পথ খুঁজে বের করতেই হবে অমলকে। যতক্ষণ না দীপায়নের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ কিছুতেই স্বস্তি নেই অমলের। নিউজ এডিটর সুনীল চৌধুরীকে বলে অমল একটু ব্যস্তভাবে বেরিয়ে পড়ল অফিস থেকে। দীপায়ন বাড়িতেই ছিল। অমলকে দেখে অবাক হয়ে গেল দীপায়ন। তুই হঠাৎ? খুনির খবর নিতে এলাম। মুখখানা বিবর্ণ হয়ে গেল দীপায়নের। অমল তীক্ষ্ণ চোখে দীপায়নের বিবর্ণ মুখখানা দেখল। তারপর বলল, জামিনে ছাড়লো তাহলে? তাহার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে রে। তুই হঠাৎ ব্যাপারটার সাথে জড়িয়ে গেলি কি করে? ভাগ্যটা খারাপ বলে। আরে বাবা, ভাগ্য ঠাগ্য বুঝি না, সমস্ত ব্যাপারটা আমায় খুলে বল। দীপায়ন নিঃশব্দে একটা সিগারেট ধরালো। এক মুখ ধোঁয়া উড়িয়ে দিল। ছাদের দিকে তাকিয়ে মনে মনে বোধহয় গুছিয়ে নিয়ে সমস্ত ব্যাপারটা বলে ফেলল। গত পরশু সন্ধ্যাবেলা শুভঙ্করের কাছে গিয়েছিল দীপায়ন। ইদানিং অসম্ভব মদ খেত শুভঙ্কর, রেসও খেলত। খানিকটা বীতস্পৃহ হয়েছিল জীবনের প্রতি। বেঁচে থাকার যেন একটা অভ্যেস হয়ে উঠেছিল। সে কথা দীপায়নকে বলতো মাঝে মাঝে। সুপ্রিয়া এলে দীপায়নকে খবর দিত। তখন সহজ হয়ে উঠত শুভঙ্কর, এবং দীপায়নও চাইত সুপ্রিয়ার মতো একজন বান্ধবী থাকুক শুভঙ্করের। অন্তত বেঁচে থাকবার শক্তি শুভঙ্করকে দেবে সে। শুভঙ্করের স্ত্রী রীতার সঙ্গে ঘনিষ্ঠতা নেই দীপায়নের। আলাপ আছে, শুভঙ্করের জন্য গেলে 2-1টা কথা হতো কেবল। অবশ্য শুভঙ্করও চাইতো না দীপায়ন তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা করুক, কারণ শুভঙ্করও বলতো রীতাকে বিয়ে করা তার চূড়ান্ত একটা ভুল। রীতাকে দেখলেও যেন দীপায়নের মনে হয় সে কথা। অসম্ভব উগ্র এবং জেদি রীতা। শুভঙ্করকে সে সহ্য করতে পারত না। তার ব্যবহারে প্রায় সময় স্পষ্ট হয়ে উঠত তা। শুভঙ্কর মাঝে মাঝেই টাকা ধার নিত দীপায়নের কাছে। হঠাৎ একদিন শোধও করে দিত। কখনো ধারটা রাখতে চাইত না। অবশ্য দীপায়ন কখনো টাকা ফিরে চাইত না। শুভঙ্করের জীবনটা দুঃখের মতো হয়ে উঠেছিল বলে
দীপায়ন অসহায় বোধ করত। গত পরশু শুভঙ্করই ডেকেছিল তাকে, না টাকার জন্য নয়, বরং ধার শোধ দেওয়ার জন্য। শুভঙ্কর তখন মদ খাচ্ছিল, রীতা তখন কোথায় যেন বেরোচ্ছিল সেজে গুজে। দীপায়নকে দেখে কেবল বলেছিল, যান, আপনার মাতাল বন্ধু আপনার জন্য বসে আছে। রীতা বোধহয় জানত দীপায়নের আসবার কথা, অন্তত দীপায়নের সে কথাই মনে হয়। শুভঙ্কর দীপায়নকে দেখে বলেছিল, ওই যে পেপার ওয়েটের তলায় ঘামটা আছে, ওটা নিয়ে নে, ওতে তোর টাকাগুলো আছে। টাকার ঘামটা তুলে নিয়ে পেপার ওয়েটটা নাড়াতে নাড়াতে দীপায়ন গল্প করেছিল কিছু সময়। তার মধ্যেই হঠাৎ হাত ফসকে পেপার ওয়েটটা গড়িয়ে টেবিলের এক কোনায় গিয়ে পড়েছিল। দীপায়নের পক্ষে সেটা তুলে আনা অসুবিধে বলে শুভঙ্করই সেটা তুলে আনতে দেয়নি। দীপায়ন আর বেশি বসেনি। শুভঙ্কর ক্রমশ মাতাল হয়ে উঠল, ফলে ওর কাছে আর বসে থাকা সম্ভবপর ছিল না। মনটা অসম্ভব খারাপ হয়ে গিয়েছিল দীপায়নের, তাই শুভঙ্করের কাছ থেকে সোজা ফিরে এসেছিল বাড়িতে। বাড়িতে ফিরে আসবার ঘণ্টাখানেকের মধ্যে হঠাৎ কলিং বেল বেজে উঠেছিল দরজায়। দীপায়নের ইচ্ছে হচ্ছিল না কারোর সঙ্গে কথা বলতে, তবু উঠে এসে দরজা খুলেছিল, আর দরজা খুলেই দেখতে পেয়েছিল রীতাকে। ভেতরে আসুন। দীপায়ন ভেতরে নিয়ে এসেছিল রীতাকে। আপনার বন্ধু বোধহয় মদ খেয়ে খুব বাড়াবাড়ি করছিল। টেবিলের সামনে বসে রীতা বলল, শুভঙ্করের কথা বলছেন? হ্যাঁ। আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। খানিকটা অস্বস্তিকর ভাবেই বলেছিল দীপায়ন। বাইরে থেকে ঘরটা তালাবন্ধ দেখেই বুঝতে পেরেছি ও মদ খেয়ে বাড়ি বাড়ি করছিল বলে আপনি তালাবন্ধ করে এসেছেন ঘরটা। যাকে, চাবিটা দিন আমায়। ওকে অ্যারেস্ট হয়েছিল দীপায়ন। আজ টেবিলের কোণা থেকে কুড়িয়ে নেওয়া পেপার ওয়েটে দীপায়নের হাতের ছাপ পেয়েছে পুলিশ, এবং পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে খুব শক্ত একটা কিছু দিয়ে মাথার বাদিকে মারাত্মক একটি আঘাত করার ফলে মৃত্যু হয়েছে শুভঙ্করের। সুতরাং কেসটা দীপায়নের বিরুদ্ধে সাজানোর অসুবিধে নেই কিছু। তেমন শক্ত কেউ পেছনে না থাকলে জামিনও সম্ভবপর ছিল না কিছুতেই। দীপায়ন অ্যারেস্ট হওয়ার পর থানায় এসে ক্রোধে ঘৃণায় পুলিশের সামনেই উন্মত্তের মতো দীপায়নের গায়ে যেন ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল রীতা। কিছু বলতে পারেনি দীপায়ন। মৃত্যুর মতো যন্ত্রণাময় একটা অসহায়তা তাকে অবশ করে ফেলেছিল। সবচাইতে দুঃখজনক কথা, শুভঙ্করের সঙ্গে বসে বসে নাকি সে মদ খেয়েছিল, কারণ দুটো গ্লাস সাজানো ছিল টেবিলে। এটুকু বলবার পর দীপায়ন থামল। আচ্ছা, এ ব্যাপারে কি তোর কাউকে সন্দেহ হয়? সন্দেহ করবার মতো কাউকে খুঁজে পাচ্ছি না। সুপ্রিয়ার ঠিকানাটা জানা আছে? না, পার্ক স্ট্রিটে থাকে, এটুকু শুধু জানি। শুভঙ্কর কখনো কোনো শত্রুর কথা বলেছিল? না, সে সব কখনো বলেনি। আচ্ছা, পুলিশ ঘর থেকে কোনো সন্দেহজনক কিছু পায়নি? ওই তো বললুম, পেপার ওয়েটটা পেয়েছে। তাছাড়া সঙ্গে নিয়েছে সামান্য রক্ত লাগা টেবিল ক্লথটা। মাথাটা কেবল ক্লথের ওপর নামিয়েছিল মৃত্যুর মুহূর্তে, তখনই রক্ত লেগেছে টেবিল ক্লথে। তবে হাতের ছাপ পাওয়া যায়নি। সম্ভবত রুমাল দিয়ে ধরে কেউ মদ খেয়েছে শুভঙ্করের সঙ্গে। আর একটা কথা জিজ্ঞেস করি, আর কে শুভঙ্করের সাথে মদ খেত? তা বলতে পারবো না, তবে দু একজন রেসুরে বন্ধু মাঝে মাঝে আসতো তা জানি, এবং তারা যে সুখ্যাত নয় তাও আমার জানা। শুভঙ্কর মাঝে মাঝে তাদের কথা উল্লেখ করত, তবে স্পষ্ট হতো না সে ব্যাপারে। রবিবার সন্ধ্যায় তোর টাকা দিয়েছে, নিশ্চয়ই শনিবার মাঠে কিছু পেয়েছিল। সেসব নিয়ে গোলমাল হওয়াটাও বিচিত্র নয়। অমল একটু ভেবে বলল। দীপায়নের মুখটা যেন উজ্জ্বল হলো কিছুটা, কিন্তু পর মুহূর্তেই ম্লান হয়ে গেল। বলল, তাতে আমার লাভ কি? প্রমাণ সবই তো আমার বিরুদ্ধে। তবু একবার চেষ্টা করতে দোষ কি? তাদের ঠিকানা কে বলবে? নামও তো কারো জানা নেই। সেটাই খুঁজে দেখতে হবে।
হতাশ গলায় দীপায়ন বলল, মনে হয় খুঁজেও লাভ নেই রে। তবে দ্বিতীয় গ্লাসটাতে কে মদ খেয়েছিল শুভঙ্করের সঙ্গে এটা খুঁজে বের করার চেষ্টা তুইও করবি। যদি তাকে পাওয়া যায় সমস্যার অনেকটাই সমাধান হয়ে যেতে পারে। বলে উঠে পড়ল অমল। তারপর বলল, এর মধ্যে কিছু ঘটলে আমায় একটা ফোন করিস। তবে আগামীকাল পেপারে রিপোর্টটা বেরোচ্ছে, অন্তত কাটিংটা রেখে দিস। শেষ কথা হেসে বলল অমল, চলে যাচ্ছিস এক্ষুনি? হ্যাঁ, দরকার হলে আবার আসবো। বেরিয়ে পড়ল অমল। এবার একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, না হলে দীপায়নকে নির্দোষ প্রমাণ করে বের করে আনা যাবে না। কারণ চক্রান্তটা দীপায়নকে ঘিরে। এমনভাবে সেটা হয়েছে যে দীপায়নের বেরিয়ে আসবার কোনো পথ নেই। ট্রামে বাসে উঠবার মতো মন নেই আর। অমল একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ল। রীতাকে নিজের পরিচয় দিতেই অমলকে চিনল রীতা। ক্রোধে এবং ঘৃণায় কুঁচকে বলল, আপনাদের আর বিশ্বাস করতে পারি না, যারা বন্ধুকে মদ খাইয়ে হত্যা করে। অমল ঠিক এমনই একটা বক্তব্যের মুখোমুখি হবে বুঝতে পারেনি। সুতরাং প্রথমটা বিপন্ন বোধ করল। তারপর খুব দ্রুত সোজা হয়ে উঠল ভেতরে ভেতরে। তারপর বলল, দীপায়ন শুভঙ্করকে ভালোবাসত, কখনোই সে শুভঙ্করকে খুন করেনি, আর করতেই পারে না। সমস্ত প্রমাণ কিন্তু দীপায়নের বিরুদ্ধে। চাপা ক্রোধে বলল রীতা। সেটা ওর কপাল। না হলে শুভঙ্করের সঙ্গে ওর এমন কোনো স্বার্থের সম্পর্ক নেই যে যার জন্য ওকে এমন নৃশংসভাবে খুন করতে পারে। আপনি বোধহয় জানেন না, শনিবার রেসে অনেক টাকা পেয়েছিল শুভঙ্কর এবং সে টাকাটা নিজের কাছে ড্রয়ারে রেখেছিল। সে টাকাটা আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশকে টাকাটা সম্পর্কে ইচ্ছে করেই বলিনি আমি। সব গুণ ছিল শুভঙ্করের। রেসের কথাটা আর নাইবা জানলো তারা। দীপায়নের সম্পর্কে টাকার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না, অন্তত আমার এটাই বিশ্বাস। আপনার বিশ্বাসের মূল্য আমি দেব একথা ভাবলেন কি করে? অমল হঠাৎ খানিকটা অসহায় বোধ করল। কয়েক মুহূর্ত নিঃশব্দ রইল। তারপর মৃদু স্বরে বলল, আমি বুঝতে পারছি শুভঙ্করের মৃত্যু আপনাকে আঘাত দিয়েছে। রীতা কিছু বলল না। এবার সুপ্রিয়ার প্রসঙ্গ তোলা উচিত মনে মনে ভাবল অমল। কিন্তু কিভাবে তোলা যায়? না, কোনো আড়ালের প্রয়োজন নেই। সরাসরি জিজ্ঞেস করল অমল। সুপ্রিয়া এসেছিল একবারও? সুপ্রিয়া? জ্বলে উঠল রীতা। ওর নিশ্চয়ই আসা উচিত ছিল। রীতা লাফিয়ে উঠল যেন, বলল, আমার সমস্ত শান্তি সুপ্রিয়ায় নষ্ট করেছে। খুনের ব্যাপারে দীপায়নের সঙ্গে ওর যোগ থাকাও সম্ভব। আমি নিশ্চয়ই শেষ পর্যন্ত পুলিশকে সুপ্রিয়ার কথা বলবো। সুপ্রিয়া তো শুভঙ্করের দীর্ঘদিনের বান্ধবী। পথে দাঁড়ানো মেয়ে সুপ্রিয়া, ওরা যা খুশি তাই করতে পারে। ইদানিং দীপায়ন আসতো ও এলেই। জানি না কি উদ্দেশ্য ছিল। একসঙ্গে বেরিয়েও যেত ওরা দুজন। শুভঙ্করের বান্ধবী দীপায়নেরও বান্ধবী হতে পারে নিশ্চয়ই। সুপ্রিয়ার মতো মেয়েরা পয়সা পেলে সমস্ত পুরুষেরই বন্ধু হতে পারে। অমল চুপ করে রইল। আমি আর ওদের কথা শুনতে চাই না। কিন্তু শুভঙ্করের মৃত্যুর রহস্য উদ্ধার হোক, এটা আমি চাই। চমকে উঠল রীতা, বলল, তার জন্য পুলিশ আছে। পুলিশ আছে, কিন্তু তাদের যদি কেউ সাহায্য করে তাহলে আরও সুবিধা হয় তাদের। আমি শুভঙ্করের কোনো বন্ধুকে বিশ্বাস করি না। আর কিছু বলবার নেই। অমল অপমানে অস্বস্তি বোধ করল। শুধু ভাবল, ঘটনার গতি রীতাকে এমনই একটা কথা বলতে বাধ্য করেছে। কিন্তু এই মুহূর্তে আর কিছু না বলে বেরিয়ে পড়া উচিত। তাহলে আমি উঠছি। আচ্ছা, আসুন। অমল বেরিয়ে পড়ল। না, কোনো লাভই হলো না। শুধু নতুন একটা খবর পাওয়া গেল। শনিবার দিন বেশ কিছু টাকা পেয়েছিল শুভঙ্কর এবং টাকা ছিল ড্রয়ারের মধ্যে। যে মদ খেয়েছিল শুভঙ্করের সঙ্গে নিশ্চয়ই সে টাকার খবরটা জানত এবং সে সুযোগ বুঝে কাজ করে চলে গেছে। দীপায়ন তো বলেইছে অনেক কুখ্যাত লোকও আসত শুভঙ্করের কাছে এবং অমলের ধারণা 2-10 টাকার জন্যেও তারা খুন করতে পারে। কিন্তু সেই লোকটা কে? শুভঙ্করের মৃত্যুটা সত্যি রহস্যময় হয়ে উঠেছে।
টেলিফোন এলো পরদিন অফিসে ঢুকতেই। দীপায়ন টেলিফোন করেছে। কি ব্যাপার? রীতা আজ সকালে এসে যা তা বলে গেছে আমায়। কি বলেছে? বলেছে আমি নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য তোকে পাঠিয়েছি। তারপর? বলেছে এবার সে সুপ্রিয়ার সঙ্গে আমাদের কথা পুলিশকে জানিয়ে আরও স্ক্যান্ডালি করবে। সুপ্রিয়ার ঠিকানা ওর জানা এবং তার ঠিকানা পুলিশকে দেবে। শুভঙ্করের মৃত্যুতে মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে রীতা। সুপ্রিয়ার জন্যই এই কাণ্ডটা ঘটেছে এটাই সে মনে করে। মেয়েরা স্বামীদের মেয়ে বান্ধবী কখনোই সহ্য করতে পারে? যাকগে, তুই কি বলছিস? কিছু বলবার সুযোগই তো পাইনি। রীতা যাতে কেসটা আরও গোলমেলে না করে তার জন্য আজ সন্ধে একবার যাব। কিন্তু যা দেখলাম ভারী বিপজ্জনক হয়ে উঠেছে রীতা। কাগজে কাজ যারা করে তারা বিপদকে ভয় পায় না, সুতরাং আমিও আইনত ভয় পেতে পারি না। যাকে খুব সাবধানে এগোবি কিন্তু। সে তোকে ভাবতে হবে না। আর দু চারটে কথা বলে ফোন রেখে দিল অমর। রীতার কাছে গিয়ে আজ আরও বিনীত হতে হবে। যদিও বা রহস্যটাকে সমাধান করবার সুযোগ করতে হবে, দীপায়নকে মুক্ত করবার চেষ্টা করতে পারে। রীতার অধৈর্য আক্রোশ বাড়িয়ে দিলে হয়তো তা সম্ভব হবে না। দীপায়ন যে নিরপরাধ, কেবল ঘটনার আকস্মিকতায় বন্দী হয়েছে তা বুঝতে পেরেছে অমল। অথচ যা সব প্রমাণ ওর বিরুদ্ধে, তাতে শাস্তি ওর হবেই। আমি আর এসবের মধ্যে নেই, অথবা দীপায়নের কিছু একটা উদ্দেশ্য আছে। এমনই কিছু একটা রীতাকে বলতেই হবে, এবং যা করবার রীতাকে এড়িয়ে করতে হবে। তারপর ব্যাপারটা নিয়ে যত ভাবতে থাকলো তত উত্তেজিত হয়ে উঠতে থাকলো অমল। শেষ পর্যন্ত মনটাকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য টেলিফোন তুলে রাজশ্রীর নাম্বারে ট্রায়াল করল। ঠিক সন্ধেবেলায় শুভঙ্করের বাড়ির সামনে এসে দাঁড়ালো অমল। বাড়ির ভেতরে আলো জ্বলছিল। রীতা বাড়িতেই আছে তাহলে, সুতরাং খানিকটা নিশ্চিন্তভাবেই কলিং বেলের পাশে আঙ্গুল রাখল অমল। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে গেল। না, রীতা নয়, বলিষ্ঠ চেহারার একজন ভদ্রলোক দরজা খুললেন। বলেই দরাম করে দরজাটা বন্ধ করে দিলেন ভদ্রলোক। অমল খানিকটা হতভম্ব হয়ে গেল। ঠিক যেন বোঝা গেল না ব্যাপারটা। লোকটি কে? কেন শুভঙ্করের বাবা এলেও রীতা এখন দেখা করবে না? না, এ সমস্যার সমাধান করা আপাতত অমলের পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, এর সমস্যার সমাধান করতে চেষ্টা করলে কেসটাকে আরও জটিল করে তোলা হবে। দীপায়নের পক্ষে তখন আর নির্দোষ হিসাবে বেরিয়ে আসা কিছুতেই সম্ভব হয়তো হবে না। অথচ দীপায়নকে যে করেই হোক বের করে আনতেই হবে। গোটা ব্যাপারটাকে গুছিয়ে ভাবতে শুরু করে অমল পথে নামল। রীতা হেঁটে ফিরছে, একটু যেন ব্যস্ত। তাহলে রীতা বাড়িতে ছিল না? ভদ্রলোক তাহলে কে? কেনই বা এমন কথা বললেন ভদ্রলোক? অমল রীতার সামনে এসে দাঁড়ালো। রীতা অবাক হয়ে বলল, আপনি? কি ব্যাপার? আপনার বাড়িতে এক ভদ্রলোক দরজা খুলে বললেন আপনার সঙ্গে দেখা হবে না কিছুতেই। আমার বাড়িতে একজন ভদ্রলোক দরজা খুললেন? প্লিজ আপনি পুলিশে একটা খবর দিন, আমি দেখছি গিয়ে ব্যাপারটা কি হলো। কথাটা বলে আর থামল না রীতা, ছুটতে ছুটতে চলে গেল। অবাক হয়ে কয়েকটা মুহূর্ত দাঁড়িয়ে রইল অমল। না, আর দেরি করা ঠিক নয়। থানায় পৌঁছে পুলিশ নিয়ে ফিরে আসতে আধ ঘন্টা লাগবে নিশ্চয়ই। অথচ তাড়াতাড়ি ফিরলে একটা রহস্য উদ্ধার হবেই। অমল ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পুলিশের একটা জিপ চোখে পড়ল। টহল দিতে বেরিয়েছে বুঝি। হাত তুলে জিপটাকে থামালো অমল। তারপর দ্রুত পকেট থেকে আইডেন্টিটি কার্ডখানা বের করে জিপের সামনে সিটে বসা এসআই এর সামনে বাড়িয়ে ধরে বলল, আপনারা আমাকে একটু সাহায্য করবেন? কি ব্যাপার বলুন তো? যেতে যেতে বলছি, দেরি হলে কাজটা হবে না কিছুতেই। বিপন্নভাবে বলল অমল। এক মুহূর্তে কি ভেবে এসআই বললেন, উঠে পড়ুন, উঠে পড়ুন। অমল মুহূর্তে উঠে বসল জিপে। বিদ্যুৎ বেগে জিপ ছুটল। দ্রুত এসআইকে ব্যাপারটা বুঝিয়ে দিল অমল, এবং বোঝানো শেষ হবার সঙ্গে সঙ্গেই শুভঙ্করের বাড়ির সামনে
দ্রুত ছুটে বেরিয়ে আসা সেই ভদ্রলোকের মুখোমুখি সশব্দে এসে দাঁড়ালো জিপ। পুলিশের জিপ থামতে দেখেই ভদ্রলোক দ্রুত উল্টো দিকে ফিরে পালাতে চেষ্টা করল। অমল চেঁচিয়ে উঠল, বলল, এই যে সেই ভদ্রলোক, ধরুন, ধরে ফেলুন। মুহূর্তে 3 জন কনস্টেবল লাফিয়ে গিয়ে ঘিরে ধরে ফেলল তাকে। অমল উত্তেজনায় হাঁপাচ্ছিল, তবু ছুটে এসে ভদ্রলোকের হাত থেকে ছিনিয়ে নিল একটা ব্যাগ। ছিনিয়ে নিয়েই খুলে দেখল তার মধ্যে মাঝারি ধরনের হাতুড়ি। এটা দিয়েই তাহলে খুন হয়েছিল শুভঙ্কর। বেদনার্ত একটা অনুভবে দ্রুত ব্যাগটা বন্ধ করল অমল। শুভঙ্করের মৃত্যুর ব্যাপারে আপনাকে পুলিশের সঙ্গে থানায় যেতে হবে। হঠাৎ উত্তেজিতভাবে বলল অমল। পরে আপনাকে চিনিয়ে দেওয়া হবে। অমল এসআইয়ের দিকে ফিরল। এক্ষুনি রীতা দেবীকে ডাকতে হবে, যে না হলে সবটুকু পরিষ্কার হবে না। চলুন। প্রায় ছুটেই ঘরের দরজায় এলো দুজন। অমল উত্তেজিতভাবে দরজার বেল টিপল, কিন্তু দরজা খুলল না। চেঁচিয়ে ডাকল রীতাকে, দরজা খুলল না। দরজার ওপর সজোরে লাথি মারল, তাও খুলল না দরজা। শেষ পর্যন্ত জানালার খড়খড়ি খুলে তাকালেন এসআই। তারপর দ্রুত খড়খড়ি নামিয়ে বললেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন রীতা দেবী। ছাদ থেকে তার শরীরটা দড়িতে ঝুলছে। অমলের সমস্ত শরীর শিউরে উঠল। দেয়াল ধরে দাঁড়ালো কিছুক্ষণ, তারপর মৃদু স্বরে বলল, আপনি সব ব্যবস্থা করুন এবার, কারণ আপাতত আমার আর কিছু করবার নেই। সে কি? অবাক হয়ে বললেন এসআই। আমি কাল থানায় যাব। ব্যাগের ভিতরে যা জিনিসপত্র আছে তার ওপর থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে রীতা দেবী আর ওই ভদ্রলোকের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে একটা রিপোর্ট তৈরি করে ফেলুন। রিপোর্টটা যত দ্রুত সম্ভব আনবার চেষ্টা করুন। খুনি তাহলে কে বলবেন না? সে আর আমাকে বলে দিতে হবে না, আপনারাই বুঝে ফেলবেন আগামীকাল। সম্ভবত ভদ্রলোকের ইচ্ছে ছিল রীতা দেবীকে বিয়ে করবার। খুনের কারণ মূলত তাই। তারপর সেখানে ইন্ধন জুগিয়েছে সুপ্রিয়া নামে একটি মেয়ে। ঘরের বাইরের পরিচয় দেহপজ্জীবিনী, কিন্তু ভেতরে ভেতরে সে সত্যিকারের বন্ধুত্বর কাঙ্গাল ছিল। আর তাই শুভঙ্করের শেষ দিন পর্যন্ত বন্ধু হয়েছিল সে। ভদ্রলোক সম্ভবত তার কথা বলেই খুনের ব্যাপারটা বাস্তব করে তুলেছিলেন। শুভঙ্করের খুন হওয়ার আগে এই ভদ্রলোকটি রুমাল দিয়ে গ্লাস ধরে মদ খেয়েছিলেন শুভঙ্করের সঙ্গে, তাই গ্লাসে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। যাকগে, সব আপনি এই ভদ্রলোকের কাছ থেকেই জেনে নেবেন। রীতার আত্মহত্যার খবর পেয়ে সব স্বীকার করবেন ভদ্রলোক। বলে অমল আর দাঁড়াল না। ব্যাগটা এসআইয়ের হাতে দিয়ে ঝড়ের মতো ছুটে এসে একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে এলো বাড়িতে। ঘটনার আকস্মিকতা সত্যি আশ্চর্য রকম ক্লান্ত করে ফেলেছে অমলকে। অমল যেন আর দাঁড়াতেও পারছিল না। পরদিন ঠিক 12:10 থানা থেকে টেলিফোন এলো। অসহ্য উত্তেজনায় ছটফট করছিল অমল, কিন্তু টেলিফোন করতে ভরসা পাচ্ছিল না, ঠিক যেন পরীক্ষার রেজাল্ট শোনা। অমল নিজের নামটা বলেই উত্তেজিত গলায় বলল, বলুন। আপনি যা যা বলেছিলেন সবই ঠিক। ভদ্রলোক রীতা দেবীর আত্মহত্যার খবর পেয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন এবং সব স্বীকারও করেছেন। রীতা দেবীকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন। মদ খেয়ে গ্লাসটা রুমাল দিয়ে ধরে সুপ্রিয়াকে ব্যবহার করে রীতাকে উত্তেজিত করার জন্য। আর দীপায়ন বাবু, মানে ওই শুভঙ্কর বাবুর বন্ধু, তার সাথে সুপ্রিয়া দেবীর ব্যাপারটা জড়িয়ে ফেলে তাকে ঠিক মতো ব্যবহার করে খুনি সাব্যস্ত করতে চেয়েছিলেন। তবে জানতেন না পেপার ওয়েটে আঙ্গুলের ছাপ তাকে আরো জড়িয়ে ফেলেছে। রীতার রাগটুকু কেবল সবার চোখে ধুলো দেওয়ার জন্য, সেও ভদ্রলোকের নির্দেশেই। গতকাল হঠাৎ আপনি যাওয়ায় ঘাবড়ে গিয়েছিলেন ভদ্রলোক। রীতাও পুলিশকে ডাকতে বলে বোকামি করে ফেলেছিল। হাতুড়িটা বাড়িতেই ছিল, সেটা নিয়েই ভদ্রলোক পালিয়ে যেতে চেয়েছিলেন। প্রমাণটা লোপ করে ফেলতে চেয়েছিলেন। রীতা কিছু একটা অভিনয় করত পুলিশ এলে। কিন্তু খুনিকে? রীতা দেবী। রীতা? হ্যাঁ, ব্যাগে যে হাতুড়িটা ছিল তার মাথায় রক্তের দাগ ছিল। টেবিল ক্লথে লেগে থাকা শুভঙ্করের রক্তের সঙ্গে তা মিলে গেছে। আর হাতুড়ির হাতলে রীতা দেবীর আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। সব শুনে ভদ্রলোকও স্বীকার করেছেন।
মদে বেহুশ হয়ে যাওয়ায় শুভঙ্করকে উত্তেজিতভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করেছেন রীতা দেবী, এবং সে ব্যাপারে তিনি তাকে উৎসাহিত করে তুলেছিলেন। অমল কিছু বলতে পারল না। এসআই ফের বললেন, শিগগিরই আপনি চলে আসুন। আপনাকে মুখোমুখি অভিনন্দন না জানাতে পারলে আমি আনন্দ পাচ্ছি না। আপনার জন্যই আমরা সবাই অপেক্ষা করে আছি। টেলিফোন নামাবার শব্দ হলো ওদিকে। অমল কিন্তু অনেকক্ষণ টেলিফোন নামাতে পারল না।